এই অঞ্চলের পরাশক্তিগুলো কেন বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ভয় পায় বা এই অঞ্চলের সমুদ্র বন্দরগুলোকে কেন তারা অ্যাক্সেস করতে চায়? আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, পূর্বে আসলে বিভিন্ন দেশের সামরিক বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করতে চাইতো, বিশেষ করে বিভিন্ন ধরনের এয়ারফোর্সের ঘাঁটি বা সেনাবাহিনীর ঘাঁটি তৈরি করতে চাইতো। কিন্তু বর্তমানে যে পরাশক্তিগুলো রয়েছে, বিশেষ করে চায়না, ভারত এবং উঠতি যে আঞ্চলিক পরাশক্তিগুলো রয়েছে, তারা মূলত আসলে বিভিন্ন দেশে সামরিক বিভিন্ন উপস্থিতি বৃদ্ধি না করে বরং সেই দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে এই বন্দরগুলোকে আসলে নিজেদের আয়ত্তে রাখতে চায় বা এগুলো পরিচালনা করতে চায়। এই জিনিসটা আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। চীন যেমন চট্টগ্রামের সমুদ্র বন্দরকে তাদের আয়ত্তে রাখতে চেয়েছিল, যেমন সোনাদিয়া তাদের সমুদ্র বন্দর স্থাপন করতে চেয়েছিল, গভীর সমুদ্র বন্দর স্থাপন করতে বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছিল। অন্যদিকে তারা যেমন মিয়ানমারের একটি সমুদ্র বন্দর স্থাপন করছে। এছাড়া চীন এই অঞ্চলে অনেকগুলো সমুদ্র বন্দর কন্ট্রোল করে, এর মধ্যে রয়েছে পাকিস্তানের গোয়াদার পোর্ট। অন্যদিকে শ্রীলঙ্কার যে হাম্বানটোটা বন্দর রয়েছে এটিও প্রায় 99 বছরের জন্য চীন লিজ নিয়ে রয়েছে। অন্যদিকে মায়ানমারের যে গভীর সমুদ্র বন্দর রয়েছে তাও তারা নির্মাণ করে দিচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলের অধিকাংশ সমুদ্র বন্দর চীন এবং ভারতের দখল রয়েছে। ভারত যেমন বাংলাদেশের মংলা অঞ্চলের বন্দরকে ব্যবহার করতে চায় বা চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায় তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ট্রানজিট সুবিধার জন্য, একইভাবে ইন্ডিয়া মিয়ানমারের যে সিতুই পোর্ট রয়েছে তাকেও ডেভেলপ করছে। অর্থাৎ মিয়ানমারের সিতুই পোর্টের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বা তাদের সাথে যে যোগাযোগ রয়েছে উত্তর পূর্বাঞ্চলে ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো যদি বাংলাদেশের মাধ্যমে ট্রানজিট সুবিধা না পায় তাহলে মিয়ানমারের সিতুই পোর্টের সাহায্যে আসলে ভারত তাদের যে লজিস্টিক সাপ্লাই আছে সেগুলোকে নিশ্চিত করবে। এছাড়া চীনের সাথে পাল্লা দেওয়ার জন্য ভারত আসলে ইরানের চাবাহার পোর্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্ট, এর মেইনটেনেন্স এবং এর নির্মাণ কার্য পরিচালনা করছে। এ থেকে তারা আসলে চাবাহার পোর্টের সাহায্যে ইরানের মাধ্যমে আসলে ভারত মধ্য এশিয়ার দেশগুলো তাজিকিস্তান, কিরগিজস্তান এবং অন্যান্য দেশ আফগানিস্তান থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত আসলে বিভিন্ন ধরনের ট্রানজিট সুবিধা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি দেশ, বিশেষ করে ইন্ডিয়া এবং চায়না, এই অঞ্চলের বড় বড় যে সমুদ্র বন্দর রয়েছে বা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলো রয়েছে এগুলোকে আসলে নিজেদের কন্ট্রোলে রাখার মাধ্যমে এই অঞ্চলে তাদের যেমন প্রভাব বিস্তার করতে চায়, একই সাথে তাদের যে বাণিজ্যিক নিরাপত্তা রয়েছে, বিশেষ করে তেল আমদানি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একদম ইউরোপ পর্যন্ত তাদের যে বাণিজ্যিক নিরাপত্তা রয়েছে এগুলোকে নিশ্চিত করতে চায় আসলে এই সমুদ্র বন্দরগুলোতে তাদের যে হস্তক্ষেপ বা তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে এগুলোকে বৃদ্ধি করার মাধ্যমে। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে প্রতিযোগিতার কারণে আসলে আশেপাশের যে দেশগুলো রয়েছে তার মধ্যে প্রায় সবগুলো দেশের সমুদ্র বন্দর তারা হয় লিজ নিয়ে নিয়েছে, নয়তো তাদের মেইনটেনেন্স বা তাদের পরিচালনার ব্যয়ভার নিয়ে নিয়েছে। কিন্তু একমাত্র বাংলাদেশে আসলে ইন্ডিয়া বা চায়না পুরোপুরিভাবে কোনো সমুদ্র বন্দর লিজও নিতে পারেনি, এমনকি তাদের সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ বা খুবই স্ট্রং কোনো চুক্তি করতে পারেনি এখন পর্যন্ত। যদিও ইন্ডিয়া বাংলাদেশের বর্তমানে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দরকে ব্যবহার করার জন্য ট্রানজিট সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তা সফলও হয়ে গেছে, কিন্তু চীন এখন পর্যন্ত পারেনি। অন্যদিকে একমাত্র দেশ যারা মূলত বাংলাদেশের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে সক্ষম হয়েছে তা হচ্ছে জাপান। জাপান বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দর বা একমাত্র গভীর সমুদ্র বন্দর মাত্রাবাড়িকে ডেভেলপ করা এবং এর পরিচালনার ব্যয়ভার এ থেকে শুরু করে এটাকে ভবিষ্যতে যতদিন পর্যন্ত পরিচালনা করা হতে পারে বা দীর্ঘদিন পরিচালনা করতে পারবে জাপান। অর্থাৎ জাপানই একমাত্র রয়েছে যারা বাংলাদেশের একটি স্ট্র্যাটেজিক্যাল সমুদ্র বন্দরকে নিজের আয়ত্তে রাখতে পারছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ বাংলাদেশে এমন বেশি কোনো ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে পারেনি যার মাধ্যমে আসলে বাংলাদেশের কোনো ভূখণ্ডে তারা তাদের সামরিক ঘাঁটি বা সমুদ্র বন্দর আসলে মেইনটেনেন্স করতে পারবে বা তার কোনো দায়িত্বে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাংলাদেশে 3টি সমুদ্র বন্দর এখন পর্যন্ত অন্যান্য দেশে ইনফ্লুয়েন্স মুক্ত থাকার কারণে বা অনেকাংশে ইনফ্লুয়েন্স মুক্ত থাকার কারণে এই 3টি সমুদ্র বন্দরের উপর অনেক দেশের নজর রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি চাপে পড়তে পারে, যে বিভিন্ন দেশ বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে ফেলতে পারে যে তাদের সমুদ্র বন্দরের অ্যাক্সেস তাদেরকে দেয়া বা তাদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া, যেমন চট্টগ্রাম বন্দরের সাহায্যে বা মার্তারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সাহায্যে অন্যান্য দেশ সুবিধা যেতে পারে। একই সাথে পায়রা সমুদ্র বন্দরের নজর রয়েছে চীনের, এমনকি বাংলাদেশ চায় আসলে পায়রা সমুদ্র বন্দর ডেভেলপমেন্টের ক্ষেত্রে চীন যাতে অগ্রসর হয়। আর অন্যদিকে মংলা বন্দরে যেহেতু ভারতের অনেকটা হস্তক্ষেপ রয়েছে তাই এক্ষেত্রে হয়তো মংলা সমুদ্র বন্দরে চীন তেমন বেশি আগ্রহী হবে না। তবে বর্তমানে বাংলাদেশে যদি 3টি সমুদ্র বন্দর 3টি দেশের হাতে চলে যায় তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে? এক্ষেত্রে বলা যেতে পারে যে জাপানের হাতে যে গভীর সমুদ্র বন্দর বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর রয়েছে তা বাংলাদেশের জন্য একটি লাভজনক হতে পারে, কেননা জাপান এই অঞ্চলকে কেন্দ্র করে তাদের যে বিগ বি পরিকল্পনা তাকে বাস্তবায়ন করবে এবং তাদের যে গ্রেটার ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে বাংলাদেশের মাটিতে এটি বাংলাদেশকে সর্বক্ষেত্রে লাভবান করতে পারে। আর অন্যদিকে চায়না যদি পায়রা সমুদ্র বন্দরে আসলে তেমন ভালো সুবিধা নিতে পারে এবং তাদের যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো রয়েছে তারা যদি পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করতে পারে তাহলে বাংলাদেশ চায়না থেকে ব্যাপক পরিমাণে ইনভেস্টমেন্ট পেতে পারে। কিন্তু ভারত থেকে বাংলাদেশে ইনভেস্টমেন্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। শুধুমাত্র ভারত তাদের নিজস্ব স্বার্থের জন্য বা তাদের যে নিজস্ব ট্রানজিট সুবিধাগুলো রয়েছে এগুলো বাস্তবায়নের জন্য, এমনকি বাংলাদেশের উপর ইনফ্লুয়েন্স বৃদ্ধি এবং তাদের যে 7 সিস্টার রাজ্যের উপর যে ট্রানজিট সুবিধাগুলো রয়েছে বা 7 সিস্টার রাজ্যগুলোকে তাদের সাথে কানেক্ট করার জন্য যে সমুদ্র বন্দর প্রয়োজন, বিশেষ করে মংলা থেকে যদি তারা কানেক্ট করতে চায় তাহলে তারা
মিয়ানমারের সিতুই পোর্টকে ব্যবহার করতে পারবে। একই সাথে তারা বাংলাদেশের ভিতর দিয়ে, এমনকি বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রানজিট সুবিধা রয়েছে রেল ট্রানজিট, তাকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ মংলা সমুদ্র বন্দর থাকলে খুলনা দিয়ে যেমন তারা রেল ট্রানজিট পাবে, একই সাথে সমুদ্র বন্দরকে ব্যবহার করতে পারবে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করার ক্ষেত্রে সেভেন সিস্টার রাজ্যের সাথে। অর্থাৎ ভারত এক্ষেত্রে আসলে তাদের নিজেদের স্বার্থে অনেকটা সমুদ্র বন্দর এবং বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিট সুবিধা ব্যবহার করতে পারে, কিন্তু এতে বাংলাদেশের তেমন খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা শুধুমাত্র শুল্ক ছাড়া। আর অন্যদিকে চীন এবং জাপানের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে তাদের ইকোনমিক জোন এবং বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে আসলে বাংলাদেশ লাভবান হতে পারে। তো এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সমুদ্র বন্দর নিয়ে যে পৃথিবীর পরাশক্তিগুলো বা উঠতি পরাশক্তি, বিশেষ করে চায়না, জাপান এবং চীনের, ভারতের মতো যে দেশগুলো রয়েছে তাদের যে প্রতিযোগিতা চলছে, আশেপাশের দেশগুলো বিভিন্ন সমুদ্র বন্দরের তারা মোটামুটি আয়ত্তে নিয়ে ফেলেছে বা ইনফ্লুয়েন্স বৃদ্ধি করে ফেলেছে। ইরানের মতো দেশের সমুদ্র বন্দর যেমন ইন্ডিয়া ডেভেলপ করছে এবং পাকিস্তানের মতো সমুদ্র বন্দর যেমন চায়না আসলে ডেভেলপ করেছে বা আয়ত্তে নিয়ে রেখেছে। এ থেকে বাংলাদেশকে অবশ্যই সাবধান থাকতে হবে। আমাদের সমুদ্র বন্দর আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আমাদের সমুদ্র বন্দরকে নিজেদের আয়ত্তে রাখা অনেকটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে হতে অন্য কোনো দেশ যাতে এই সমুদ্র বন্দরকে আমাদের বিপক্ষে ব্যবহার করতে না পারে বা আমাদের আয়ত্তের বাইরে চলে না যায়, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন বর্তমানে এই সমুদ্র বন্দর ডিপ্লোমেসির ব্যাপারে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাআল্লাহ। বাই।